মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আপনারা শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর আমাদের আজকের আলোচনার বিষয় খেসারি মুগ ও অড়হর ডাল শস্য চাষ। আর এ বিষয়ে আলোচনা করবেন একজন কৃষক বন্ধু, যিনি দক্ষিণ 24 পরগনাতেই থাকেন, মগরাহাট এলাকায়, অভিমন্যু মণ্ডল। তবে শুরুতেই কৃষি সংক্রান্ত বিশেষ ঘোষণা। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা
VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যাই দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz community radio, Jadavpur University. ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আপনারা শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা, আর আমাদের আজকের আলোচনার বিষয় খেসারি মুগ ও অড়হর ডাল শস্য চাষ।
আর এ বিষয়ে আলোচনা করবেন একজন কৃষক বন্ধু, যিনি দক্ষিণ 24 পরগনাতেই থাকেন, মগরাহাট এলাকায়, অভিমন্যু মণ্ডল। নমস্কার। এই যে আপনি খেসারি, মুগ, অড়হর, ডাল শস্য চাষ করছেন এবং বলে যে উনো জমির দুনো ফসল, তো আপনি 3 রকম চাষ করছেন, তাই তো? তো এর আগে আপনি কোন ধরনের চাষ করেছিলেন মাঠে? এর আগে আমরা বর্ষা ধান চাষ করেছি। আগে এসব মানে ওই খেসারিটা ফেলতাম, মুগ বলো, মুসুর বলো, অড়হর বলো, চাষ করতে জানতাম না। এখন আমরা নতুন পদ্ধতি, ওই ধান কাটার পর অঘ্রাণ মাসে 1-2 তারিখে ওই জমিতে আমরা খেসারি কড়াই ছড়িয়ে ছিটিয়ে ফেলেছি। ফেলার পরে গাছ বড় হয়ে গেছে, শুটি হয়ে গেছে। ওই মাঘ মাসে 4-5 তারিখে ওই খেসারি কড়াইয়ের জমিতে আমরা 3 ফুট অন্তরে দড়ি দিয়ে লাইন করে ওই 4 ইঞ্চি 6 ইঞ্চি করে খুলে 2-4টে করে ওই মুগ কড়াই দেওয়া হয়েছে। সেই মুগ কড়াই দেওয়ার পরে দেখা গেছে যে গাছ বেশ বড় হয়ে গেছে। এবার বেশ বড় বলতে কতটা? এই 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি এক একটা। এক জায়গায় 2-3টে করেই আপনি মানে হ্যাঁ, গর্ততে 2-3টে করে হাতে ঝা পড়েছে, দানা দেওয়া হয়েছে, বড় ছোট গাছ বার হয়েছে। তো এবারে দেখা যাচ্ছে মানে যেখানে গাছগুলো বড় হয়েছে সেই গাছগুলোকে তুলে অন্য জায়গায় নেবেন না? না, নেব না, ওই গাছগুলোকে ওখানেই রাখা হয়েছে। থাকবে, মানে একসঙ্গে 2-3টে করে গাছ হবে? হ্যাঁ, 2-3টে গাছ হয়েছে, ওখানে রাখা হবে। এইবারে আর কয়েকদিন বাদে ওই খেসারি কড়াই সব তুলে নেওয়া হবে। ও তো খেসারি কড়াই তো দানা গজে গেছে, দানা পুষ্টিকর হয়েছে। আর 2-10 দিন বাদে আর একটু ভালো পুষ্টিকর হলে আমরা ও গাছকে ওখান থেকে সরিয়ে তুলে নেব। আচ্ছা। তুলে নেওয়ার পরে আমাদের ওই যে মুগ কড়াই দেওয়া হয়েছে ওই গাছগুলোকে এবারে ওই লাইনে 2 ফুট লাইনে মানে খুশিয়ে দেওয়া হবে, মানে কুপিয়ে দেওয়া হবে, দিয়ে মানে চাষ দেওয়া হবে। মানে কোদালে ওইটাকে চাষ দেওয়া হবে, কুপিয়ে দিলে ওই গাছে আবার আমরা এই চৈত্র বৈশাখে ফল পাবো। আর ওই যে 2 ফুট অন্তরে আমরা অড়হর কড়াই গাছ দিয়েছি, দানা দিয়েছি, সেও বার হয়ে গেছে। ওই গাছটা তো এখন তো ফল দেবে না, আমাদের তো 6-7 মাসের কড়াই, আমরা 3 মাসের কড়াই পাইনি অড়হর কড়াই। তো ওই 6-7 মাসের কড়াই গাছটা যখন বলবান হবে, বড় হবে, তখন ওর ওই ছাওয়ায় বসে আমরা এই ছায়ায় বসে, হ্যাঁ, ছাওয়ায় বসে আমরা পূব পশ্চিম লম্বা করে দেওয়া আছে, পূব পশ্চিম দিকে বসে, এবার উত্তর দক্ষিণে লম্বা করে সার মারা আছে, আমরা ওই ছাওয়ারাতে বসে আমরা আমাদের যে মুগ কড়াই ফসলগুলো তুলতে পারব। আপনি প্রথমে ধান চাষ করলেন। ধান চাষ করেছি, ধান চাষটা উঠে গেল, ওর ওখানে ছিটিয়ে আমি খেসারি দিয়েছি, ছিটিয়ে খেসারি দিয়েছেন। এবার খেসারি গাছ বড় হয়ে গেছে, খেসারি গাছে ফল এসে গেছে। এবার খেসারি গাছ তোলার সময় হবে কতদিনে? আপনি আড়াই মাস, 2.5-3 মাসের মধ্যে ও উঠে যাবে। এবার ওর মাঝখানে আমি 2 ফুট অন্তরে দড়ি টেনে লাইন করে সেখানে আমি মুগ কড়াই ওই একটুখানি করে গর্ত করে 4 ইঞ্চি গর্ত করে মুগ কড়াই দানা 2-3-4টে করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। এবার সেই গাছগুলো সব বড় হচ্ছে, লাইনে বড় হয়ে যাচ্ছে। এবারে আমি 2-10 দিন বাদে আমার এই খেসারিগুলো সব তুলে নেব। তোলার পরে এবার আমি ওই যে জায়গাগুলো, ওগুলো তো আঁকি জায়গা, ওগুলো চাষ দেওয়া হয়নি ট্র্যাক্টরে, ওগুলো এবার আমি সব খুশে দেবো। ওর মাঝখানে আবার আমার অড়হর কড়াইয়ের গাছ আছে, মুগ আর অড়হর দুটো একসাথেই বুনে দেওয়া আছে। আপনি যখন ধর মুগ আর অড়হর যখন দিচ্ছেন, মুগ এক সারিতে অড়হর এইভাবে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা। যখন আমার সব মুগ কড়াই দেওয়া হয়ে গেল, এবার তার মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেই 2 ফুটের মাঝখানে 12 ইঞ্চির ভেতরে এবার আমি ওখানে অড়হর কড়াইটা চালিয়ে দিই। আচ্ছা। সার কি দেন?
আমি তো সার দেবো না, আমি সার ওই রাসায়নিক সার দিই না। আমি আমার জৈব সার, আমি নিজে আমার ওই গাছ 2-4টে যা আছে, আরও বাড়িতে যা আছে, ওই গাছের গোড়ায় মাঠে ওখানে একটু গাড্ডা খুলে নিই, গাড্ডা খুলে নিয়ে ওখানে আমি ওই যত ওই পাতা নাতা পড়ে সব ওর ভেতরে, এই এখন এই সব পাতা টাতা পড়ছে সব ওখানেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, কিন্তু বর্ষার সময় তো তখন তো জল কোথায় পাতা হবে, তখন কচি পাতা হবে। এখন গাছের পাতা সব শুকিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আপনার আবার মানে নতুন, অনেক বাগান আছে আপনার? মা বাগান নেই, আমি রাস্তার ধারে সব গাছ দিয়ে দিয়েছি। আমার যাই আছে সেই পাতাগুলো গুঁড়িয়ে নেওয়া হচ্ছে, নাড়া খড় যা আছে নিয়ে ওখানে দেওয়া আছে। মাঠে দে যা গরু টরু এখন যা 2-4টে আছে, তাদের গোবর টোবর নিয়ে এসে ওর মধ্যেই ঢেলে দিচ্ছি। আচ্ছা, দিলে একটু জৈব সার হয়ে যাচ্ছে। এইবার একটাই সার কিনি আমি, ওটা হচ্ছে সুপার ফসফেট। ওটা একটু দেন। ওই সুপার ফসফেট আর একটু পটাশ, ওই একটু মিক্স করে একটু ছড়িয়ে দিই, এই আমার সারের ইয়ে। তো এখানে কোন ধরনের রোগ পোকার আক্রমণ ঘটে? এখানে কোন ধরনের মানে সব তো জৈব পোকা লাগে। ওই আগে আমাদের লাগতো জৈব পোকা, তো রাসায়নিক বিষ সব কিনে নিয়ে এসে মানে দুর্গন্ধ টেকা যায় না, ওই সবগুলো এখন তো ওই সব তো লাগাচ্ছে, দেবে, কিন্তু আমি তো দেবো না, কারণ আমার বিষ আমি নিজে আমি ইয়ে করিনি। আমি ওই এঁটো ফল আছে, আমি আগে জামা কাপড় বা ওই শাল কাঁচা হতো আমি জানি, তো ওই এঁটো ফল আমি কিনে রেখেছি, ওই আমি ভিজিয়ে দিই, ওর ওই এঁটো ফলের সাবান জাতীয় ওইটা নিই, আর ওই গোমূত্র, ওই যা গরু ফরু সব মাঠে সব ইয়ে হয়ে থাকে, একটা জায়গা নিয়ে গেলাম, হয়তো শুয়ে আছে কি হয়েছে, নিয়ে তুলে একটু তার চোনাটা নিয়ে নিতাম, চোনাটা নিলাম, একটু গোপন নিলাম, নিয়ে ওই মিক্স করে আমি স্প্রে করে দিলাম। তাহলে স্প্রে করলে রোগ পোকার আক্রমণ, আমি পোকা পোকা দমন হয়? দেখতে পাই না, পোকা দেখতে পান না? মানে আমি আমার জমিতে পোকাই দেখতে পাই না, আমার সব জমিতে অরর করাই ছিটিয়ে দেওয়া থাকে। আমার সমস্ত আমার যা 8টা-10টা জায়গা আছে, মানে 50 শতকের মতন ধরুন, আমি সব জায়গাতে অরর করাই দিয়ে রাখি আমার জমিতে। আমি কোনোদিন আমি ইয়ে দেখতে সারও দিই না রাসায়নিক, আর পোকাও আমি দেখি। মানে অরহর গাছ কি তেতো? তেতো, আচ্ছা। এই আমি অরহর করাই চাষ করি, আর কেউ তো আমার মনে হয় আমাদের দক্ষিণ 24 পরগনায় হয়তো কি 1-2জন এদিক সেদিক হয়ে আছে, আর কেউ ইয়ে করে না, কিন্তু আমার ওখান থেকে নিয়ে যায় পাতা। তো এই যে খেসারি, মুগ, অরহর, বিভিন্ন ডাল শস্য আপনি চাষ করছেন একটার পর একটা, এবং প্রায় ধরতে গেলে একই সঙ্গে, ফলনটা কেমন হয়? ফলনটা ভালো হয়। ভালো হয়? হ্যাঁ, আমার একটা 10 কাঠা জায়গায় আমার 1 কুইন্টাল করাই হয়। তাই? এ গায়ে গায়ে হয়ে যাচ্ছে না? গায়ে গায়ে হোক না, ও তো ছিটিয়ে বোনা, ছিটিয়ে বুনে দিলে কেউ হয়তো পাশাপাশি 2টো গাছ, আবার তার দেখা যায় 10 ইঞ্চি 12 ইঞ্চি ছেড়ে আবার একটা গাছ, খেসারি মুগ দুটোই ওরকমই হয়। ছিটিয়ে বুনলে ওরকম হবে, আর লাইন করে বুনলে আমরা অত লাগবে না করাই, আর তাতে সেই গাছগুলো বলবান হয়, তারা হাওয়া বাতাস পায়, তাদের খাওয়াও জোটে। কিন্তু তবুও তো আপনি খেসারিটা ছিটিয়েই বোনার কথা বললেন। হ্যাঁ, খেসারি ছিটিয়ে কেন? কেন? ওটা তখন সারিতে বোনা যায় না, মাটি নরম থাকে, আচ্ছা, হাল দেওয়া যায় না। আমি হয়তো ধান আমার জমি আছে, তখন তো আর তো ওই লাইন করতেও পারি না, তখন ছিটিয়ে ফেলে দেওয়া হয়। আচ্ছা, সেই জন্য ছিটিয়ে দেন। কিন্তু মুগটা আপনি যখন 2.5 মাস পরে দিচ্ছেন, তখন শুকিয়ে যাচ্ছে, তখন জমি শুকিয়ে যাচ্ছে। এবার জো থাকতে থাকতে, মাটি নরম থাকতে থাকতে আমি তখন ওই একটু গর্ত করে করে দিয়ে চলে। এখন তো অনেক রকমের পদ্ধতি আছে, আমরাও ট্র্যাক্টরের ফালে গর্ত করার জিনিস, ট্র্যাক্টর ফাল তো যেগুলো খারাপ ফাল সেগুলোকে আমরা সব কামারদের দিয়ে তৈরি করে নিয়েছি, সেই ফাল দিয়ে আমরা সব একটু করে খুলে ওখানে 2-4টে করে কড়াই দিলাম, গাছটা তো বার হয়ে গেল, ও তো নরম পেলে বার হবেই, বার হয়ে গেল। এবার একটু বড় হয়ে যায়, এবার ওই জায়গাগুলোকে আমরা আবার কুপিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, সময়টা তো ট্র্যাক্টরে হলে যে জায়গা হয়তো 10 কাঠা জায়গা হয়তো 1 ঘন্টা লাগে,
হ্যাঁ, আমার 10 কাঠা জায়গায় 10 দিন লাগবে, লাগুক, একদমই। কিন্তু সেটা আমার তো আর আচ্ছা আমি করবোটা কি, আমার সময়টা ওইখানে তো আমাকে কাটাতে হবে। এই তার মানে এখন আপনার খেসারি উঠে গেছে আর মাঠে, হ্যাঁ, মানে 2-4 দিন, আর 2-4 দিনের মধ্যে খেসারি উঠে যাবে। এই উঠে যেত, কিন্তু জলের মানে নরমের রেত থেকে এখন দেরিয়া দিন আমাদের এই সরস্বতী পূজাতে খেসারি সব তোলা হয়। আচ্ছা, এবার একটু দেরিতে হচ্ছে, কারোর আগে উঠছে, কারোর পরে উঠছে। আচ্ছা, এই আর কি। সেটা কেন? কেন, যার জমি যেরকম জমি, কারো একটু উঁচু জমি সে আগে তুলে নিচ্ছে, কারো একটু নিচু জমি সে লাস্টে ফেলেছে, 10 দিন 20 দিন লাস্টে ফেলেছে, সে ওই 10 দিন 20 দিন পরেই তুলবে। আচ্ছা, এইভাবে আপনারও সেটাই হচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে মুগ আর অরহর সবে সবে লাগিয়েছেন, তো সেখানে আপনার কিরকম দেখছেন এখন তো গাছটা বার হচ্ছে, সব গাছ বার হচ্ছে। এই গাছটা বার হলে যখন 4 ইঞ্চি হয়ে যাবে তখন একটা দেখার মতন হবে লাইনটা। সবই একটা জায়গায় আমার হয়েছে, আমি দেখছি এখন লাইনটা বেশ পরিষ্কার হচ্ছে, মানে গাছ উঠে দেখার মতন। আবার ওই জায়গায় আমাকে আবার খাটতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে আমি হয়তো একটা করে লাইনে 12 ইঞ্চি অন্তরে একটা করে গর্ত করে দিয়েছি, সেখানে গাছ বার হয়েছে, হয়তো 2-1টা হয়তো গর্ততে হয়তো 3টে দানা দিয়েছি, একটা দানা গাছ হয়েছে, 2টো দানা হয়নি। কেউ 2টো দানার গাছ হয়েছে, একটা দানা নেই, তাহলে সেখানে আমার আবার একটা করে দানা আবার পুনরায় দিতে হবে। আচ্ছা আচ্ছা, এরকমও করতে হবে আপনাকে। হ্যাঁ, একটু খাটতে হবে, মানে ওই জায়গাটা অত ফাঁকা রাখলে তো হবে না। আচ্ছা আচ্ছা, সেটা এখনই করতে হবে না? হ্যাঁ, এখনই করতে হবে। আচ্ছা, এই 2-1 দিনের ভেতরে, 2-1 দিনের মধ্যে করতে হবে। তো মুগ আর অরহর এই যে দুটো ডাল শস্য, তো আপনি বলছিলেন যে অরহরটা আপনি ঠিক মানে ডাল শস্য পাওয়ার জন্য আপনি মাঠে লাগান না, তাই তো? আমি 3 মাস এটা পাওয়া যায়, এটা আমি সামনের বছর পাবো, কারণ এবছর আমি ডাঙাতে দেবো। আমার একটা ডাঙা জায়গা 4 শতক আছে, সেই ডাঙা জায়গাতে আমি অরহর কড়াই লাগাবো, কিন্তু আমি বীজটা পাচ্ছি না ভালো। যেটা ভালো বীজ যে নরেন্দ্রপুর থেকে নেবো বলে করেছিল, যে ওখান থেকে আমি 3 মাসের বীজও নিলে আমি তাহলে জমিতে দিতে পারি মাঠে, আর 6 মাসের বীজও নিলে আমি ডাঙাতে দিতে পারি। আমাদের বীজটা খারাপ হয়ে গেছে, ওদের বীজগুলো শোধন করা বীজ। তো সেই জন্য আপনাদের কাছে এসে আপনারা যদি বা ওই রাস্তাটা আমাদের ওখানে পৌঁছাতে কিভাবে পাই, তাদের সেই জায়গায় ওদের কাছে আমাদের সেই কাগজটা বেশ চাইছেন এমন বীজ অরহরে, সেটাও যাতে 3 মাসের মধ্যে ফলে যায়। কিন্তু এখন যে অরহর সেটা বলছেন আপনার 7 মাস মতো লেগে যাবে, তাই তো? হ্যাঁ, তো বর্ষার সব ডুবে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এটাকে জৈব সার হিসাবে করা, আর আমার ছাওয়াটা যাতে বসে কাজ করতে সেই জন্য দেওয়া। আচ্ছা, দুটো জিনিস বললেন, একটা হচ্ছে যে আপনার জৈব সার হয়ে গেল আপনার জমিতে, আর একটা হচ্ছে আপনার যেহেতু গাছগুলো লম্বা হলো, আমি বসে ওই ছাওয়াতে বসে আমি কড়াই তুলতে পারি। বেশ। তো আপনি কত বছর ধরে চাষ করেন? আমি আজকে 10 বছর ধরে করছি, কিন্তু ফল পাচ্ছি না অরহর কড়াই, কিন্তু আর সব খেসারি মুগ পাচ্ছেন, এগুলো আমি পাচ্ছি, এগুলো আমি করতাম। এই যে খেসারি মুগ আপনি তো চাষ করছেন বললেন, তো আপনি চাইছেন যে অরহর যাতে শোধন বীজ পান, কিন্তু খেসারি মুগে আপনি বলছেন যথেষ্ট ফলন হয়, এবং সেই সঙ্গে একটা কথা আপনি বললেন যে আপনি যেহেতু অরহর মানে আপনার জমিতে সেরকম পোকামাকড়, আমি নরেন্দ্রপুর থেকে নেবো, আমি শোধন করা বীজ নেবো। শুধু অরহর বলে না, আমারও খেসারিও মুগও, ওদের কাছে অনেক রকমের মুগ আছে। হ্যাঁ, সেগুলো আমি নেবো। তবে আপনি এই যে খেসারি মুগ, সেগুলো থেকে তো ভালোই ফলন পাচ্ছেন, আপনি যেটা বলছেন বারবার করে। হ্যাঁ, সেটা ভালো ফলন হচ্ছে। এক জিনিস বারবার লাগালে জমিতে ফলন ভালো হয় না, একটু কমে যায়। কিন্তু এক জিনিস বারবার লাগাচ্ছেন কেন? কিন্তু আমরা লাগাই কেন, আমরা তো কি লাগাবো, মানে বিকল্প আর কিছু পাচ্ছি না, আর কি লাগাবো ওই জমিতে? আচ্ছা, সেই জন্য ওই ধান, ওই ডাল ভাত ছাড়া আর কিছু নেই আমাদের। হ্যাঁ, ধানটা কিরকম হয় ফলন? ধানটাও মানে ধরো বিঘেতে 10-12 বস্তা করে হয়ে যায়। কত বিঘেতে করেন সেটা? ওই 33 শতক বিঘেতে। ঠিক ধান উঠে গেলে তারপরে আপনি আবার এই খেসারি বুনে দিই। একদম খেসারি দিচ্ছেন, তারপরে তো খেসারি উঠে যাওয়ার সময় হলে তখন মুগ দিচ্ছেন। আমি এবছর ওই একটা জায়গাতে খেসারি আর মুসুরি দুটো
ওইভাবে করে দেখছি যে কোনটা ভালো হয়। মসুরও দিচ্ছেন? দিয়েছি, সেটা আমি আবার এই প্রথম দিচ্ছেন এটা? ওটাকে আবার এই প্রথম লাগিয়েছি। আচ্ছা আচ্ছা। এর আগে আপনি আপনার এই যে এত বছর ধরে চাষ করছেন কোনোদিন মসুর লাগাননি না? মসুর ডাল? না 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 না। আচ্ছা। আমি ওই খেসারি আর ওই চৈতুমুখ আর ওই অরর কড়াই। অরর কড়াইটা আমি ওই বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম, ওখান থেকে নিয়ে এসে আমি ওই অরর কড়াইটা ওই লাগাতাম। আর 2-4টে গাছ ওই বাড়ির জায়গাতে লাগাতাম, তার ফলটা নিতাম প্রতি বছরে। সেই ফলটা যা হতো 2 কিলো 2.5 কিলো, সেই ফলটা আমি মাঠে ওই জৈব সার হিসাবে লাগাতাম। এই আমার ছিল। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল খেসারি মুগ অড়হর ডাল শস্য চাষ। এই বিষয়ে আমরা কথা বললাম দক্ষিণ 24 পরগনা জেলার একজন কৃষক বন্ধুর সঙ্গে, যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত, অভিমন্যু মণ্ডল। তিনি থাকেন দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট 1 নম্বর ব্লকের উস্তি থানা এলাকায়। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, ধন্যবাদ আপনাদের। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।